জিমিন নাইফ দিয়ে হাত কেটে ফেলে, যা দেখে দায়ুন ভয় পেয়ে যায়, কারণ এই সব বিষয়ে সে অনেক ভয় পেত। তখন সে বলে, আমি তোমার জন্য সব কিছু করেছি, এত কিছু করেছি তোমার জন্য, কিন্তু তুমি আমার ব্যথাটা একদমই দেখতে পেলে না। আমি এত কিছু করার পরও তুমি আমাকে বুঝলে না। সব সময় তুমি কিমের আশেপাশেই ঘুরে বেড়াতে। আমি যে তোমাকে এতটা পছন্দ করতাম এটা তুমি কখনোই বুঝতে পারো না। তখন দায়ুন বলে, দেখো আমি সব কিছুই বুঝতে পারি, তবে তুমি যা যা করেছো সব কিছুই ভুল করেছো, সঠিক কিছুই করনি। তুমি কিমের সাথে উল্টাপাল্টা আচরণ করেছো, আমার উপর নজর রেখেছো, মানুষ লাগিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করিয়েছো, পার্ককে দ্বারা আমার নোংরা ছবি ওঠানোর চেষ্টা করেছো, আমার বোনের ক্ষতি করার চেষ্টা করেছো। আর কি করব আমি বলো? তখন সে বলে যে আমি কিছুই করিনি, আর করলেও আমি তোমাকে পাওয়ার জন্য করেছি। জিমিন দায়ুনের কাছে চলে যায় আর বলে যে তোমাকে পাওয়ার জন্য আমি এত কিছু করলাম, তবে তোমাকে যদি না পাই তাহলে তো আমার এই জীবন বৃথা। তখনই সে এখানে বেহুশ হয়ে যায়। অন্যদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা দায়ুনের জন্য অপেক্ষা করছিল। সে দায়ুনের সাথে এসএমএসে কথা বলছিল। তখন সে দায়ুনকে এই জায়গায় দেখা করার কথা বলে। দায়ুন তখন তাকে বলেছিল সে আসবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে দায়ুনের কোনো দেখা পায় না। সে অপেক্ষা করতেই থাকে, মনে করে হয়তো দায়ুন তার সাথে দেখা করতে আসবে। অপেক্ষা করতে করতে রাত যখন ঘনিয়ে যায় তখন সে মনে মনে চিন্তা করে এখন বাসায় চলে যাবে, কারণ দায়ুন এখনও আসেনি। সিন শিফট হয়ে হসপিটালে জিমিনের কাছে চলে যায়। জিমিন হসপিটালের বেডে শুয়েছিল। তার হোশ ফিরলে সে চিন্তায় পড়ে যায়, এখানে সে কিভাবে এলো। তখন এখানে একজন নার্স আসে আর তাকে বলে, আপনার যেহেতু অনেক ব্লিডিং হয়েছে তাই আপনার অনেক প্রবলেম হবে, চেক আপ করাতে হবে আপনার, আমরা এখনই আপনাকে ব্যান্ডেড করে রাখলাম, তাই আপনাকে কিছুক্ষণ রেস্ট করতে হবে। তখন সে নার্সকে জিজ্ঞাসা করে, আমাকে কে নিয়ে এসেছে এখানে, আপনি কি কিছু বলতে পারবেন? তখন নার্স বলে, যে আপনাকে এখানে নিয়ে এসেছে উনি এই চিঠিটা আপনার জন্য রেখে গিয়েছেন। তখন সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। লেখা ছিল যে, তুমি আমার জন্য আজ পর্যন্ত যা যা করেছো সব কিছুর জন্য অনেক অনেক শুক্রিয়া, কিন্তু তুমি আজ পর্যন্ত আমার যে ক্ষতিগুলো করার চেষ্টা করেছো এর জন্য আমি তোমাকে কি বলবো বলো? তুমি আমার ভালো করেছো আবার ক্ষতিও করেছো, তাহলে আমি তোমাকে কি করব? আমার কিছু করার নেই। তুমি আমার যা যা ক্ষতি করেছো এগুলো আমি কখনোই বলতে পারবো না, তাই প্লিজ আমাকে একা থাকতে দাও, আমার মতো করে থাকতে দাও, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। দায়ুন পার্কের দিকে দৌড়াতে শুরু করে, কারণ সে সোয়ুনের সাথে দেখা করবে বলেছিল। সোয়ুন তার জন্য অপেক্ষা করতে করতে চলে যায়। তারপর আমরা দায়ুনকে দেখতে পাই, সে গিয়ে ওই পার্কে অপেক্ষা করে সোয়ুনের জন্য, বসে থাকে সোয়ুনের অপেক্ষায়। তবে সোয়ুন এখানে আসে না, যেহেতু সোয়ুন অপেক্ষা করতে করতে চলে গিয়েছিল। কিছুক্ষণ পরই আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা দায়ুনের কাছে আসে আর জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? এতদিন যাবৎ তোমার সাথে আমার কোনো দেখা হয়নি, কথা হয়নি, তুমি কোথায় ছিলে, কোনো কিছুই কেন আমাকে বলছো না? তখন সে লক্ষ্য করে তার গায়ের দিকে একটি লাল দাগ। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তোমার গায়ে এই লাল দাগ কিসের, প্লিজ বলো। তখন সে বলতে চায় না, আর সে বুঝতে পারে যে কোনো কিছু হলেও সে কিছু বলবে না। জিয়ান দায়ুনকে যখন কিস করার চেষ্টা করেছিল তখনই ওই দাগটি হয়েছিল, কিন্তু সে তাকে কিছুই বলে না। তখন সোয়ুন বলে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি কেন আমার সাথে কোনো কিছুই শেয়ার করছো না। তুমি তো আমাকে নিজের কেউ বলে মনেই করো না, যদি আমাকে তোমার বন্ধু মনে করতে তাহলে অবশ্যই আমাকে সব কিছু বলতে। তারপর সোয়ুন এখান থেকে চলে যায়। তার অনেক মন খারাপ হয়। বাসায় গিয়ে সে চিন্তা করে যে দায়ুন কেন তাকে কিছু বলে না, সে তো চাইলেই তার সাথে সব কিছু শেয়ার করতে পারে, তারা তো অনেক ক্লোজ, কিন্তু কেন সে তাকে কিছু বলে না, এই বিষয়ে সে অনেক মন খারাপ করে। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, যে কিনা হসপিটালে আসে। কিম হসপিটালের বাইরে জিমিনের জন্য অপেক্ষা করছিল। জিমিন যখন বাইরে বের হয়ে আসে কিম তাকে বলে, ও তার মানে পুরো ঘটনাই সত্যি তাই না? আমি মনে করেছিলাম হয়তো এইসব মিথ্যা। যখন আমি তোমাকে কল করি হসপিটাল কর্তৃপক্ষ বলে তুমি নাকি অসুস্থ আর তোমার সাথে কোনো গার্ডিয়ান নেই, তাই ভাবলাম তোমাকে দেখে আসি, তুমি সত্যিই অসুস্থ নাকি মিথ্যা। তখন তার নজর পড়ে তার হাতের দিকে। কিম বলে, তুমি না দায়ুনের সাথে দেখা করার জন্য গিয়েছিলে, তাহলে তোমার হাতে ব্যথা পেলে কিভাবে, কি হয়েছিল তোমার তখন? তখন সে কিছু বলে না। কিম বলে, তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি যদি আমার কথাগুলো শোনো তাহলে ভালো হবে। এক কাজ করো, আমরা দুইজন এক দল হয়ে যাই, এক টিম হয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। না হয় তুমিও দায়ুনকে কিছু করতে পারবে না, আমিও দায়ুনকে কিছু করতে পারবো না, কারণ দায়ুনের সাথে এখন সোয়ুন নামের ওই ছেলেটি আছে। তারা আসলে দায়ুনের সাথে কি করতে চাইছিল বা কি তাদের প্ল্যান এটা আমাদের বলা হয় না। আসলে দুইজনই হয়তো দায়ুনকে পছন্দ করতো, তবে তারা কী টাইপের পছন্দ করতো এটা তো আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন।
তাই না? তো তারা দুইজন চাচ্ছিল একই সাথে হয়ে দায়ুনের সাথে খারাপ কাজ করতে। তবে তো দায়ুনের সাথে তারা কিছু করতে পারছিল না, কারণ দায়ুনের সাথে এখন সয়ুন ছিল, আর দায়ুনও এখন আগের থেকে কিছুটা ভালো হয়েছে বা সে সব কিছু বুঝতে পারে ভালো কোনটা মন্দ কোনটা, তাই তারা কিছু করতে পারছিল না দায়ুনকে। এই জন্যই তারা প্ল্যান করছিল। তবে এখানে জিমিন সায় দেয় না, বলে আমি এইসবে একদমই নেই, আমি তোমার সাথে কিছুই করতে পারবো না। তারপর জিমিন এখান থেকে চলে যায়। সিন শিফট হয় পরদিন সকালে, যেখানে আমরা দায়ুনকে দেখতে পাই। দায়ুন অফিসে আসে, সে অপেক্ষা করছিল সয়ুনের জন্য। তবে সয়ুন আর আজ অফিসে আসে না। যখন সে ঘড়ির দিকে তাকায় বুঝতে পারে সময় তো অনেক হয়েছে, সয়ুন কোথায়। তখনই ম্যানেজার আসে আর বলে আজ সয়ুন আসবে না, সয়ুন অসুস্থ তাই সে ছুটি নিয়েছে। তোমরা দুইজন আজ আমাকে সব কাজ দিবে। সে পার্ক এবং দায়ুনের কথা বলছিল, তখন তারা বলে আচ্ছা। এদিকে আমরা দায়ুনকে চিন্তিত দেখতে পাই। সে অফিস থেকে বের হয়ে তার ম্যানেজারকে কল করে বলে যে স্যার, আমি কিছুক্ষণের জন্য একটু বাইরে আছি, কিছুক্ষণ পরই এসে আপনাকে সব কিছু জমা দিয়ে দিব। তখন অফিসারও তাকে হ্যাঁ বলে দেয়। তখন সে তার ফোন চেক করে সয়ুন তাকে কিছু পাঠিয়েছে কিনা। সয়ুনের কোনো এসএমএস না পেয়ে সে সয়ুনের বাসায় চলে যায়। সয়ুনের বাসায় যাওয়ার পর সে সয়ুনকে সব কিছু বুঝিয়ে বলতে চায়। সয়ুন বলে আমাকে কিছু বলতে হবে না, কাল আমি কতটা আশা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম, মনে করেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার জন্য 2 ঘন্টা আমি অপেক্ষা করি, তারপরও আপনার কোনো খবর ছিল না। আপনার মনে আমার জন্য যদি একটু সফট কর্নার থাকতো তাহলে অবশ্যই কাল আপনি আমার সাথে দেখা করতে আসতেন। আপনি দেখা করার জন্য এসেছেন ঠিক আছে, কিন্তু আপনি অনেক পরে এসেছেন, যখন আমার কোনো প্রয়োজন ছিল না। অপেক্ষা করতে করতে আমি নিজের উপরই বিরক্ত। আমি আর আপনার অপেক্ষা করতে চাই না। আমি এখন বুঝতে পারছি যে আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনার কথা চিন্তা করতে করতে আমি নিজেকে অসুস্থ তৈরি করছি। আমি বারবার আপনার চিন্তায় মগ্ন থাকি। মনে মনে ভাবি হয়তো আপনি কোনো দুর্ঘটনায় ফেঁসে আছেন বা আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে। কেন আমি এত দুশ্চিন্তা করব আপনার জন্য? দায়ুন সয়ুনের কথায় কষ্ট পায়, তাই সে অফিসে বসে তার কথাই চিন্তা করছিল। চিন্তা করতে করতে সে যখন নিজের জন্য কফি তৈরি করতে যায়, কফিতে সে বেশি পানি দিয়ে দেয়। তখন একটি মেয়ে এসে বলে যে স্যার, আপনি তো পানি বেশি দিয়ে দিয়েছেন। তখন তার এসব মনে পড়ে। সে আবারও অন্যমনস্ক হয়ে তার অফিসের দিকে রওনা হয়। অফিসের সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন তার অফিসের এক কলিগ তাকে এনে একটি পোস্ট দেখায়। বলে স্যার, আপনি কি এই পোস্টের সম্পর্কে কিছুই জানেন না? তখন সে বলে যে না, আমি এই সম্পর্কে কিছু জানি না, কি হয়েছে বলো। তখন সে এটা পড়ে আর দেখতে পায় যে এখানে লেখা ছিল দায়ুন, কিম, জিমিন এরা সবাই এআই কোম্পানিতে জব করে, আর তারা সবাই ছিল একই সাথে ক্লাসমেট, সাথে পার্কও ছিল। এই পোস্টটা মূলত পার্কই করেছে। সে লিখেছে এমন যে আমরা সবাই একই সাথে একই স্কুলে একই কলেজে পড়াশোনা করেছি। আমরা একই সাথে পড়ালেখা করার পর আমরা আলাদা হয়ে যাই, আর কিম নামের যে ছেলেটি ছিল আমাদের সাথে, সে আমাদের অন্য একজন সহপাঠীকে খুন করার অভিযোগে জেলেও যায়। তারপর তার বাবার টাকা থাকার কারণে তাকে বিদেশে পাঠানো হয় পড়াশোনার জন্য। এখন সে আমাদের এআই কোম্পানিতে জয়েন করেছে। ওই দিন আমাদের সাথে তাদের ডিল ছিল, তখন আমরা এই ডিলটি ক্যান্সেল করে দিই, কারণ ওনাদের সম্পর্কে আমাদের খুব ভালোই ধারণা আছে। যখন আমরা ডিলটি সাইন করেছিলাম তখন ওনারা বলেছিলেন তারা 3 বন্ধু একই সাথে কাজ করছেন, কাজ অনেক ভালো হবে। তারপর তাদের কাজের মান খুবই খারাপ ছিল, তাই আমরা তাদের সাথে ডিলটি ক্যান্সেল করে দিই। এই এআই কোম্পানির সাথে আপনারা কেউ এত সহজে ডিল করতে যাবেন না, কারণ এটা খুনির কোম্পানি। দায়ুন সব কিছু দেখে অবাক হয়ে যায়। সিনটি এখানে কাট করে আমাদের কিমকে দেখানো হয়। কিম তার হাতে দায়ুনের ফেরত দেওয়া আংটি নিয়ে চিন্তা করছিল দায়ুনের কথা। তখন তার জিমিনের কথাও মনে পড়ে যায়, কারণ সে তাকে যে কথাগুলো বলেছিল ওই কথাগুলো তার বারবার মনে পড়তে থাকে। তখনই এখানে দায়ুন তার কাছে চলে আসে আর তাকে বলে কেন করেছো এইসব? আমি খুব ভালো করে জানি এই ঘটনাগুলো শুধুমাত্র পার্কের জন্যে হয়েছে। তুমি যদি ওর সাথে ডিল না করতে তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তাই তোমার উচিত সব কিছু বুঝে শুনে কাজ করার। তুমি যদি বিদেশে থাকতে, দেশে না ফিরতে, তোমার বাবার কোম্পানিতে জয়েন না করতে, আজ পর্যন্ত এই দুর্ঘটনাগুলো ঘটতো না। তুমি সব কিছু করেছো। তখন সে বলে তুমি আমার সাথে তো কোনো কন্টাক্টই রাখোনি, তাহলে আমি তোমাকে কিভাবে বুঝবো বা তোমাকে কিভাবে আমি কোনো উপকার করব? তখন সে বলে আমার কোনো উপকারের প্রয়োজন নেই। আমরা একই সেক্টরে কাজ করি, একই সাথে পড়ালেখা করেছি, এই বিষয়ে সবাই জানে। সবার এখন ধারণা হচ্ছে যে তুমি আমাকে ইচ্ছে করে জবটি দিয়েছো। আমার প্রমোশন তোমার জন্য হয়েছে, সবাই এইসব নিয়ে কথা বলছে। তখন সে বলে তুমি তো আমার আসার আগেই প্রমোশন পেয়েছো। তখন সে বলে না, আমি তোমার আসার আগে প্রমোশন পেলেও সবাই তো জানে এটা তোমার কোম্পানি, তুমি তো চাইলেই অন্য জায়গা থেকেই আমাকে প্রমোশন দিতে পারো, আমার সাথে কাজ করতে পারো। তারপর দায়ুন গিয়ে রুমের এক কোণায় বসে থাকে। তার এই বিষয়গুলো নিয়ে খুবই খারাপ লাগে। সে এই বিষয়গুলো বারবার চিন্তা করতে থাকে। তখনই তার জিমিনের কথাগুলো মাথায় আসে।
তুমি আসলে বোকা। তোমার সাথে যে কেউই ভালোভাবে কথা বললে তুমি তার প্রেমে পড়ে যাও। তাকে তোমার মন দিয়ে বসো। এটা কিন্তু ঠিক না। তুমি এইসব করার কারণে আজ পর্যন্ত তোমার সাথে যা দুর্ঘটনা ঘটেছে এই জন্যই ঘটেছে। তুমি যদি নিজেকে শক্ত করে রাখতে তাহলে আজ পর্যন্ত যা ঘটেছে কোনো কিছুই তোমার সাথে ঘটতো না। সাথে তার কিমের কথাগুলোও মনে পড়ে যায়। তুমি দু নৌকাতে পা দিয়ে চলার চেষ্টা করেছো। তুমি আমাদের ২ জনকেই হাতে রাখার চেষ্টা করেছো। সব দোষ তোমার। সবকিছু তোমার জন্য হয়েছে। এইসব ভেবে তার মাথা নষ্ট হয়ে যায়। সোয়ন খুবই অসুস্থ ছিল। সে জ্বরে কাঁপছিল। তখন তার দাদি তার সাথে দেখা করতে আসে। সে মনে করে হয়তো তার সাথে দেখা করার জন্য দায়ুন এসেছে। তবে দায়ুন না, তার দাদি তাকে। তার দাদি যখন তাকে ডাক দেয় তখন সে দায়ুন বলে ঘুম থেকে ওঠে। তখন তার দাদি বলে, আমি দায়ুন না, তোমার দাদি। তোমার ভিতরে যা আছে সবকিছু তুমি প্রকাশ করে ফেলো, না হয় এগুলো চাপা কষ্ট হয়ে থেকে যাবে। তখন দায়ুন তার দাদিকে বলে, দাদি আমি একবার নয় অনেকবার সবকিছু বলার চেষ্টা করেছি। তাকে আমি বলেছি কিন্তু সে আমাকে একদমই বোঝার চেষ্টা করেনি। সে তার অতীত নিয়ে পড়ে আছে। সে যদি আমাকে বুঝতে না চায়, আমি যদি তাকে সারাদিনও বোঝাই এতে তো কোনো লাভ হবে না দাদি। তাই আমি ওকে আর বোঝাতে চাই না। তার দাদি তাকে জড়িয়ে ধরে বলে, চিন্তার কোনো কারণ নেই। আমি তো আছি তোর কাছে, তাই না? সব সময় তোর পাশেই থাকবো। আচ্ছা তুই ওয়েট কর, আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। তারপর তার দাদিমা তার জন্য স্যুপ বানানোর জন্য চলে যায়। দাদিমা যখন তার জন্য স্যুপ নিয়ে আসে, স্যুপটি খাওয়ার পর সে বলে, দাদিমা তোমার হাতের স্যুপ খেয়ে আমার জ্বর 90% কমে গিয়েছে। এখন 10% বাকি আছে, এটা তাড়াতাড়ি কমে যাবে। তখন দাদিমা বলে, চিন্তার কোনো কারণ নেই, জ্বর তাড়াতাড়ি সেরে যাবে। অন্যদিকে আমরা জিমিনকে দেখতে পাই, সে কারোর সাথে ফোনে কথা বলছিল। অপর পাশ থেকে তাকে বলা হয়, তুমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছ? তখন সে বলে, হ্যাঁ আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। অপর পাশের লোকটি বলে যে, তুমি তো ভীতু তাই দেশ ছেড়ে চলে যাচ্ছ। যদি তুমি সাহসী বীর পুরুষ হতে তাহলে কখনোই দেশ ছেড়ে যেতে না। তখন সে বলে, সবকিছু গোছানোর জন্যই দেশ ছেড়ে যাচ্ছি। যদি অগোছালো করারই হতো তাহলে দেশ ছেড়ে যেতাম না। পরের সিনে আমরা সোয়নকে দেখতে পাই। সোয়ন যখন অফিসে পৌঁছায় তখন তার দাদি তাকে এসএমএস করে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিকঠাকভাবে অফিসে পৌঁছে গিয়েছো? তখন সে তার দাদিকে বলে, হ্যাঁ দাদি, চিন্তার কোনো কারণ নেই। আমি অফিসে চলে এসেছি আর তুমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো না।